সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেলে। এটা বেসিক্যালি ক্লাস 10-এর বলতে পারো এক্সাম বুস্টার অর ইউ ক্যান সে র্যাপিড রিভিশন। তো আমরা খুব তাড়াতাড়ি কয়েক সপ্তাহের মধ্যে পুরো রিভিশনটা কমপ্লিট করব। তোমরা যারা অলরেডি পড়ে ফেলেছো আমার সঙ্গে সঙ্গে রিভিশনটা কমপ্লিট করতে পারো খুব সুন্দরভাবে। তো আজকে আর দেরি না করে আমরা শুরু করি। প্রথম চ্যাপ্টার সেটা হচ্ছে পরিবেশের জন্য ভাবনা। তো কথা হচ্ছে যে তোমরা সবাই জানো যে পরিবেশ কী জিনিস, তাই না? তো প্রথমে তো জানা দরকার এটা যে পরিবেশ কী। তো আমরা জানি যে আমাদের চারপাশে যত কিছু আছে সব কিছু মিলেই আমাদের পরিবেশ তৈরি হয়, বাড়ি ঘর গাছপালা ইত্যাদি, তাই না? তো ব্যাপারটা হচ্ছে আমরা পরিবেশের জন্য ভাববো কেন, এটা হচ্ছে প্রবলেম। তো আমরা কারোর জন্য ভাবি এই জন্য, কারণ হতে পারে সে দুঃখে আছে, কষ্টে আছে, বা আর কিছু, বা তার শারীরিক অবস্থা খারাপ আছে, সেসবের জন্য তো আমরা কারোর জন্য ভাবনা চিন্তা করি। ঠিক তেমনিভাবে পরিবেশের জন্য ভাববো, তাহলে নিশ্চয়ই পরিবেশের কোনো একটা জায়গায় কিছু একটা প্রবলেম রয়েছে। তো এই কারণটা অনুসন্ধান করার আগে আমাদের জানা দরকার যে এই পরিবেশটা কী কী জিনিস নিয়ে তৈরি, অর্থাৎ এই পরিবেশের উপাদানগুলো কী কী। দেখো, এগুলো খুব বেসিক জিনিস, আমরা জাস্ট উইথ কনসেপ্ট রিভিশন দেবো তোমরা। তাহলে আমাদের পরিবেশের উপাদান কী কী হবে, তাই না? পরিবেশের উপাদান, দেখো পরিবেশের উপাদানগুলোকে আমরা মোটামুটি দুর্ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে জড় উপাদান, একটা হচ্ছে জীবজ উপাদান। চলো প্রথমে লিখি জীবজ উপাদান, আর একটা হচ্ছে কি অজীবজ বা জড় উপাদান, তাই না? অজীবজ উপাদান, অজীবজ উপাদান, এগুলোর উদাহরণ হিসেবে বলতে পারি। দেখো আমরা কনসার্ন যেটা নিয়ে সেটা হচ্ছে এইটা, অজীবজ উপাদানগুলো নিয়ে। জীবজ উপাদানগুলোর মধ্যে যেমন প্রাণী, উদ্ভিদ, অণুজীব ইত্যাদি, তাই না? আর অজীবজ উপাদানগুলো কী হবে বলো তো? মাটি, বায়ু, জল, এইসব। এছাড়া বিভিন্ন যে জড় পদার্থগুলো রয়েছে সেগুলো। আমরা মেইনলি কনসার্ন হচ্ছে এই বায়ুর ব্যাপারে। আমরা পৃথিবীর অ্যাটমসফিয়ার সম্পর্কে জানতে চাই, বায়ুমণ্ডল সম্পর্কে জানতে চাই, এই অজীবজ উপাদানটা সম্বন্ধে আলোচনা করতে চাই। তো কী সেটা? না দেখো, এটা যদি আমাদের পৃথিবী হয়, ধরো এটা যদি আমাদের আর্থ হয়, তাহলে এই পৃথিবীকে বেষ্টন করে গ্যাসের একটা আস্তরণ রয়েছে। পৃথিবীকে বেষ্টন করে গ্যাসের একটা কী রয়েছে? আস্তরণ রয়েছে। এই গ্যাসের আস্তরণটাকেই বলা হয় বায়ুমণ্ডল। কী বলা হয় এটাকে? বায়ুমণ্ডল। বায়ুমণ্ডল। তা আমরা এই বায়ুমণ্ডল সম্পর্কে জানতে চাই। তো প্রথমে তো জানা উচিত যে বায়ুমণ্ডলে কী কী থাকে, এর উপাদানগুলো কী কী, তাই না? চলো এটা আমরা একটা সুন্দর ছক করে বুঝতে পারি যে যদি 100% এর একটা বৃত্ত নিই, তোমরা পাই চিত্র নিশ্চয়ই করেছো, তো দেখবে যে এখানে প্রায় 78.09% রয়েছে নাইট্রোজেন। তো এটা যদি 50 হয় তাহলে 78 মানে একটু এরকম করে দিই, তাহলে এইটুকু হচ্ছে আমাদের 78%। দিস ইজ নাইট্রোজেন। কত রয়েছে? ধরে নিলাম মোটামুটি 78%। 20% রয়েছে কি? অক্সিজেন। বায়ুর উপাদান বলতে কিন্তু মেইনলি এই দুটো উপাদানই ম্যাক্সিমাম পরিমাণে রয়েছে। আর বাকি উপাদানগুলোতে রয়েছে কি? হাইড্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, হিলিয়াম এটসেট্রা গ্যাসগুলো, তাই না? তো বায়ুতে বেসিক্যালি আছে কি? গ্যাস আছে। এছাড়াও কিন্তু বায়ুতে কি রয়েছে? জলীয় বাষ্প এবং ধূলিকণাও রয়েছে। তো এই যে পৃথিবীকে বেষ্টন করে বায়ুর আস্তরণ রয়েছে, এই আস্তরণটা কিন্তু সব জায়গায় একই রকম নয়। মানে বায়ুর উপাদানগুলো বলো কিংবা বায়ুর ঘনত্ব বলো ইত্যাদি আলাদা আলাদা। এই যে এদের আলাদা বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যগুলোর জন্য আমরা বায়ুমণ্ডলকে মোটামুটি স্তর বিন্যাস করেছি। কীরকম? না, প্রথম স্তর বিন্যাসটা হয়েছে রাসায়নিক গঠন অনুসারে। রাসায়নিক
গঠন অনুসারে এই অনুসারে বায়ুমণ্ডলকে দুই ভাগে ভাগ করা হয়েছে। তোমরা আমার সঙ্গে সঙ্গে নোটস নিতে পারো অথবা জাস্ট রিভাইজের মতো করে দেখো, আশা করি আর কোনো প্রবলেম এই বিষয়ে থাকবে না। চলো, রাসায়নিক গঠন অনুসারে আমরা দুই ভাগে মোটামুটি বায়ুমণ্ডলকে ভাগ করি। একটা হচ্ছে হোমোস্ফিয়ার, হোমোস্ফিয়ার হোমোস্ফিয়ার আর একটা হচ্ছে হেটেরোস্ফিয়ার, হেটেরোস্ফিয়ার। এবার বলি, দেখবে প্রত্যেকটা নামের তোমরা এগুলো পড়েছো যে আর তাপমাত্রা অনুসারেও দেখবে নামগুলোর শেষে শেষে স্ফিয়ার স্ফিয়ার স্ফিয়ার। হোয়াই স্ফিয়ার? দেখো, স্ফিয়ার মানে গোলক। তা আর্থটা যেহেতু গোলক, তার চারপাশে যে বায়ুমণ্ডলের স্তরটা রয়েছে ওটাও তো গলীয়ই হবে। তার জন্য প্রত্যেকটা নামের শেষে দেখবে স্ফিয়ার বা মণ্ডল এরকম নামগুলো রয়েছে। তো হোমোস্ফিয়ার মানে কি? দেখা যায় যে পৃথিবীর উপরিতল থেকে প্রায় 80 কিলোমিটার উচ্চতা পর্যন্ত বায়ুর যে স্তরটা রয়েছে এটা প্রায় সমসত্ব, মানে সমসত্ব স্তর, সমসত্ব স্তর। তাই এই স্তরটাকে বলা হয় কি? হোমোস্ফিয়ার। হোমো মানে সমসত্ব, হেটেরো মানে এবড়ো খেবড়ো, যেখানে স্তরটাতে বায়ুর উপাদানগুলো সমসত্বভাবে নেই। এটা কোথায় না, 80 কিলোমিটারের উপরে, যদি মোটামুটি উপরে 80 কিলোমিটারের প্রায় 80 কিলোমিটারের উপরে উঠে যাই তাহলে দেখবো বায়ুর উপাদানগুলো আর সমসত্ব উপাদান নেই, তখন সেটাকে আমরা বলি কি? হেটেরোস্ফিয়ার। বাট মেইনলি আমাদের যেটা দরকার সেটা হচ্ছে রাসায়নিক গঠন অনুসারে নয়, সেটা হচ্ছে তাপমাত্রা অনুসারে। আমরা মোটামুটি ব্যাপারটা তো জানি যে আমরা যত উপরে উঠি, মানে আমরা অনুভূমিকে যতটা থাকি দার্জিলিংয়ে গেলে কিংবা এভারেস্টে গেলে তাপমাত্রা কমে যায়। আর তার সঙ্গে সঙ্গে মানে উচ্চতার সঙ্গে সঙ্গে এই যে তাপমাত্রা কমে গেল, তার মানে বায়ুর স্তরটারও তাপমাত্রার পরিবর্তন হলো। তো এই তাপমাত্রার উপর ভিত্তি করে, তাপমাত্রার উপর ভিত্তি করে বায়ুমণ্ডলকে আমরা ভাগ করেছি। কয় ভাগে ভাগ করেছি? না, মোটামুটি 6 ভাগে ভাগ করা হয়েছে। এটা তোমরা নামগুলো জানো, আমার সঙ্গে সঙ্গে তোমরা রিপিট করো। কি? প্রথমটা কি? ট্রোপোস্ফিয়ার, রাইট? ট্রোপোস্ফিয়ার। আমি আর স্ফিয়ার লিখছি না, ঠিক আছে? ট্রোপোস্ফিয়ার, চলো এসপি দিয়ে দিই, স্ফিয়ার। তারপর একটা কি? স্ট্রেটোস্ফিয়ার, রাইট? স্ট্রেটোস্ফিয়ার। তারপরের স্তরটার নাম কি? মেসোস্ফিয়ার, মেসোস্ফিয়ার। তারপরেরটার নাম কি? তারপরেরটার নাম হলো থার্মোস্ফিয়ার বা আয়নোস্ফিয়ার, রাইট? সো থার্মো লিখে দিলাম আমি, হ্যাঁ, থার্মোস্ফিয়ার। কটা হলো? 1 2 3 4। তারপরে কি আছে? এক্সোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার। এবং লাস্ট স্তরটা রয়েছে ম্যাগনেটোস্ফিয়ার, ম্যাগনেটোস্ফিয়ার। তো এই 6টা স্তর কী অনুসারে ভাগ করা হয়েছে? তাপমাত্রা অনুসারে। আমাদের সিলেবাসে এই 6টা স্তর সম্পর্কে আমাদেরকে জানতে হবে। তো চলো আর দেরি না করে আমরা এই 6টা স্তরের মেইন যেই সমস্ত জায়গাগুলো থেকে প্রশ্ন আসে, যেগুলো আমাদের জানা দরকার, সেগুলোই আমরা জানবো। তো চলো, প্রথম স্তর ট্রপোস্ফিয়ার সম্পর্কে জানি। তাহলে নাম্বার 1, ট্রপোস্ফিয়ার। ট্রপোস্ফিয়ার, প্রথম কথা হচ্ছে এটা পৃথিবীকে যে বেষ্টন করে রয়েছে এটা কত উচ্চতা পর্যন্ত রয়েছে। এই যে আর্থ, এই আর্থটাকে কত উচ্চতা পর্যন্ত এটা বেষ্টন করা রয়েছে। তো দেখবে এটা বিভিন্ন বইয়ে বিভিন্ন রকম থাকবে, তোমরা মোটামুটি মনে রাখো প্রায় 10 থেকে 15 কিলোমিটার পর্যন্ত যে বিস্তৃত রয়েছে একদম আমাদের উপরিত যেই স্তরে আমরা রয়েছি অ্যাকচুয়ালি, সেই স্তরটাই হচ্ছে আমাদের কি? ট্রপোস্ফিয়ার। 10 থেকে 15 কিলোমিটার উচ্চতা পর্যন্ত বেষ্টিত যে স্তর, সেই স্তরটার নাম হচ্ছে ট্রপোস্ফিয়ার। বৈশিষ্ট্যগুলো কী কী? চলো একদম আমরা ইম্পর্ট্যান্ট জিনিসগুলো জেনে নেবো এখান থেকে। নাম্বার 1 বৈশিষ্ট্য কী? দেখো, ট্রপোস্ফিয়ারের নাম্বার 1 বৈশিষ্ট্য হলো এই স্তরে যে গ্যাসগুলো রয়েছে সেগুলো ভারী ও ঘন, তাই না? ওকে। নাম্বার 2 কি না, আমরা যেহেতু স্তরে আছি আমরা জানি যে বায়ুমণ্ডলের প্রায় 75% উপাদান কোথায় থাকে? এই স্তরে থাকে। উপাদান এই স্তরে থাকে।
নাম্বার 3 কী হবে? আমরা জানি এই স্তরে কী হয়, ঝড় হয়, মেঘ বৃষ্টি ইত্যাদি হয়। তো ঝড় বৃষ্টি ইত্যাদি হয়, তাই এটাকে কী বলা হয়? ক্ষুদ্র মণ্ডল বলা হয়। দেখো এই স্তরটা খুব সহজ, কারণ এই স্তরে আমরা বসবাস করছি, তাই আমরা জানি এই স্তরের বৈশিষ্ট্যগুলো কী কী হবে, তাই না? 4 নাম্বার বৈশিষ্ট্য কী হবে বলো তো? এখানে আমি প্রথমেই বললাম যে যত উঁচু জায়গায় যাব তত তাপমাত্রা কমে যাবে। তার মানে এটা একটা বৈশিষ্ট্য কি, যে উচ্চতা বাড়ালে উষ্ণতা কমে। মানে যদি বেশি উঁচুতে যাই, উচ্চতা বাড়ালে কি হয় না, উষ্ণতা কমে। এই ঘটনাটার একটা নাম আছে, এই ঘটনার নাম হচ্ছে ল্যাপস রেট। অনেক সময় পরীক্ষায় দেখবে প্রশ্ন আছে, ল্যাপস রেট কী বা কাকে বলে? তখন তোমরা বলবে যে ট্রপোস্ফিয়ারে উচ্চতা বাড়ালে উষ্ণতা কমে যায়। তো উচ্চতার সঙ্গে সঙ্গে উষ্ণতার যে হ্রাস, এই হ্রাসের হারকে বলা হয় ল্যাপস রেট। আচ্ছা, তারপরে কি না, এই স্তরের সবচেয়ে লাস্ট যে সীমানা, যেটা সীমানা নির্দেশ করেছে, ওই সীমানাটার একটা নাম আছে। কী নাম সেটার? ওকে, স্ট্রেটোপজ, রাইট। সরি, ট্রপোপজ। ট্রপোপজ এটার নাম। ওকে, এই ট্রপোপজের কাজ কী দেখবে? এটার কাজ ছোট্ট একটা রয়েছে, যে জলীয় বাষ্পকে উপরে উঠতে বাধা দেয়। আসলে দেখো, কেউ উপরে গিয়ে তো আর দাগ কেটে আসেনি যে এখান থেকে ট্রপোস্ফিয়ার শেষ হয়ে গেল, এটা ট্রপোপজ। তাই আমরা আনুমানিকভাবে ধরে নিই, মানে যে স্তরের যে শেষ সীমানার পর থেকে আর জলীয় বাষ্প উপরে উঠতে পারে না, যে উচ্চতার উপর থেকে উপরে উঠতে পারে না, সেই উচ্চতাটাকে আমরা বলি কি? ট্রপোপজ। এইবার চলে আসি, এই স্তরের উষ্ণতা কত? দেখো, এই স্তরের সর্বনিম্ন উষ্ণতা হচ্ছে -55 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত। সর্বনিম্ন কত? -55 ডিগ্রি সেন্টিগ্রেড। ওকে, আর সর্বোচ্চ কত? সর্বোচ্চ আমরা জানি আমাদের চারপাশে যত, আমরাই যেমন স্বাভাবিক তাপমাত্রা কত, 30, 35, কোথাও 45, 60, সো আপ টু 60 ডিগ্রি সেন্টিগ্রেড, রাইট। ওকে, তো এই ট্রপোপজ একদম শেষ স্তরে উঠলে তোমরা দেখবে যে এই ট্রপোপজের যে উষ্ণতা, সেটা প্রায় -55 থেকে -60 সেন্টিগ্রেড তাপমাত্রা পর্যন্ত উঠে যায়, মানে নেমে যায় তাপমাত্রাটা। তো এই হচ্ছে ট্রপোস্ফিয়ারের বৈশিষ্ট্য। এর বাইরে কোশ্চেনও হয় না, আর আসেও না, আর এর বাইরে কোনো বৈশিষ্ট্য তেমনভাবে তোমাদের জানারও দরকার নেই। তো নেক্সট আমরা চলে যাই, কি সেটা? সেটা হচ্ছে স্ট্রেটোস্ফিয়ার। চলো 2 নম্বর, স্ট্রেটোস্ফিয়ার। তোমরা লেখা চিনতে পারছো কি না? স্ট্রেটোস্ফিয়ার। তো স্ট্রেটোস্ফিয়ার আরেকটা নাম আছে, কী নাম সেটার? শান্ত মণ্ডল। ঠিক আছে, চলো এর বৈশিষ্ট্যগুলো আমরা ছোট করে জেনে নিই তাহলে। তো প্রথম তো হচ্ছে যে এটা কত থেকে কত দূর পর্যন্ত বিস্তৃত। এই যে ট্রপোস্ফিয়ার শেষ হলো, তারপর থেকে এটা শুরু হবে, তাই না? তো ট্রপোস্ফিয়ার থেকে শুরু করে আরও প্রায় 10 থেকে 50 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। তো সেটাকে আমরা মেনলি লিখে নিচ্ছি এরকম করে, যে 20 থেকে 50 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এই যে অঞ্চলটা রয়েছে ট্রপোস্ফিয়ারের পরে, সেটা হচ্ছে কি? স্ট্রেটোস্ফিয়ার। প্রথম কথা কি, এখানে বৈশিষ্ট্য হচ্ছে বাতাসের পরিমাণ কম। বাতাসের পরিমাণ কম, তাই কী হবে? জলীয় বাষ্প ধূলিকণা নেই এখানে, তাহলে ঝড় মেঘ বৃষ্টি ইত্যাদি হবে না। তাই এটা কি? শান্ত। শান্ত বলে এখান দিয়ে না, যেহেতু ঝড় বৃষ্টি হয় না, তাই এখান দিয়ে জেট প্লেন চলে। পরীক্ষায় কিন্তু এটা খুব আসে, যে জেট প্লেন কোন স্তর দিয়ে চলাচল করে, তো এটা দিয়ে জেট প্লেন চলে। নাম্বার 3, এখানে মনে রাখবে অক্সিজেনের পরিমাণ কম। খুব একটা ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য নয় এটা। 4 নম্বর কী মনে রাখবে? হ্যাঁ, এইটা সবচেয়ে ইম্পর্টেন্ট। এখানে একটা স্তর আছে, এই স্তরের ভিতরেই একটা স্তর আছে, সেটার নাম কি? ওজোনোস্ফিয়ার, তাই না? এখানে কি হয়? ওজোন গ্যাসের একটা স্তর আছে, এই স্তরের ভেতরে ওজোন গ্যাসের একটি স্তর আছে, এটার নাম কি? এটার নাম হলো ওজোনোস্ফিয়ার, রাইট। ওজোনোস্ফিয়ার, চলো লিখে দিই।
এটা সম্বন্ধে আমরা ডিটেলে করবো, অসুবিধা নেই। এখানে কি হয় না, এখানে অতি বেগুনি রশ্মি, সূর্য থেকে যে অতি বেগুনি রশ্মি আসে সেটি শোষণ হয়, অতি বেগুনি রশ্মি শোষণ হয়, ক্ষতিকারক প্রভাব থেকে আমরা বাঁচি। তো এর তাপমাত্রা কোথা থেকে কোথায় যাবে না, দেখো এটা -60 থেকে শুরু হয়েছে, তাহলে এটা -60 থেকে শুরু হবে এবং শেষ যে স্তর, এই যে স্তরটা ট্রপোস্ফিয়ারের পরে শুরু হয়, এর তো একটা শেষ থাকবে, এরও একটা নাম আছে, এটার নাম কি স্ট্রেটোপোজ। এই স্ট্রেটোপোজের উষ্ণতা প্রায় 0 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত হয়। তার মানে এই স্তরে কিন্তু দেখো ধীরে ধীরে টেম্পারেচার কিন্তু বাড়ছে, দেখো -60 থেকে 0 ডিগ্রি গেছে, বাড়ছে। এবং ওজোন স্ফিয়ারের দেখবে তাপমাত্রা অনেকটাই হাই হয়, কারণ এখানে যে বিক্রিয়াটা ঘটে সেটা হচ্ছে তাপমোচী বিক্রিয়া। আমরা এইসব কিছু আলোচনা করব, তো সেটা আমরা নেক্সট ভিডিওগুলোতে বাকি যে আমাদের 4টা স্তর থাকলো সেই স্তর সম্বন্ধে আলোচনা করব। চলো, থ্যাংক ইউ, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর যতটা পারো ভিডিওটাকে ছড়াও, কারণ সামনে তোমাদের মাধ্যমিক পরীক্ষা। আর আমার মনে হয় এই র্যাপিড রিভিশনের কোর্সটা তোমাদের খুব কার্যকরী হবে, এবং ফিজিক্যাল সায়েন্সের বাকি যে ডাউটগুলো সেগুলো খুব তাড়াতাড়ি আমি ক্লিয়ার করে দেবো। তোমরা যদি চাও পার্টিকুলারলি কোনো টপিকের উপরে ভিডিও তৈরি করতে, তো তোমরা আমাকে নিচে কমেন্টের মধ্যে জানাও, আই উইল ডেফিনেটলি ট্রাই। থ্যাংক ইউ।